সামান্য এক দিনমজুর থেকে কিভাবে পুষ্পা সিন্ডিকেটের প্রধান হয় সেটা আমরা পুষ্পা দ্য রাইজে দেখেছি। তো এই বিশাল বড় সাম্রাজ্য কিভাবে আরো বড় করবে সেটাই পুষ্পার মূল লক্ষ্য। বলছিলাম পুষ্পা 2 দ্য রুলের কথা। আজে বাজে কোনো সময় নষ্ট না করে কোনো স্পয়লার না দিয়ে চলুন গল্পের মধ্যে ঢুকে পড়া যাক। গল্পের শুরুতেই দেখা যায় জাপানে এক পোর্টে কাজ চলছিল। হঠাৎই সেখানে কর্মরত লোকজনের থেকে একটা কন্টেনার পরে খুলে যায়। সেটার ভেতর থেকে বের হয় লাল চন্দন। তারপর সেই জায়গায় লাল চন্দনের বড় ডিলারকে ডাকা হয়। অনেক সাঙ্গুপাঙ্গু নিয়ে হাজির হয় সেই ডিলার। কাঠগুলো দেখতে থাকলে সেগুলোর মধ্যে কারো পা দেখতে পায় ওরা। তারপর সেই পায়ে দড়ি বেঁধে ক্রেন দিয়ে উল্টো করে ঝুলিয়ে দেওয়া হয় লোকটাকে। প্রথমে তো চেনাই যাচ্ছিল না যে সে কে। তারপর এক ইন্ডিয়ানকে আনা হয় লোকটার সাথে কথা বলার জন্য। সে এসে লোকটার সাথে কথা বলার অনেক চেষ্টা করলেও কোনো লাভই হচ্ছিল না। পরে হঠাৎই ওরা খেয়াল করে সেই কন্টেনারে লেখা পুষ্পা। তো এটা পুষ্পার কন্টেনার। আর যে লোকটাকে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছিল সে আসলে পুষ্পারাজ। তারপর পরই তাণ্ডব লীলা শুরু করে দেয় পুষ্পা। সবাইকে মারতে শুরু করে। আসলে পুষ্পা এখানে এসেছিল তার পাওনা টাকা নিতে। জাপানে লাল চন্দন পাঠিয়েছিল পুষ্পা, কিন্তু সেটার টাকা পরিশোধ করা হয়নি। আর পুষ্পার রুল, পাওনা টাকা যদি 1 টাকাও হয় সেটাও নিয়েই ছাড়বে সে। এই ডিলারের বসের সাথে ডিল হয়েছিল পুষ্পার। তো ওদেরকে কুত্তা মারা মারতে থাকে পুষ্পা। এক পর্যায়ে ওই ডিলারটাকে ধরে নিয়ে ক্রেনের মাথায় উঠে যায় পুষ্পা আর তাকে ভয় দেখিয়ে টাকা চায়। হঠাৎই সেখানে আরও সন্ত্রাসী এসে গোলাগুলি শুরু করে দেয়। পুষ্পা দৌড়াতে থাকলে একটা গুলি এসে ওর গায়ে লাগে আর উপর থেকে পুষ্পা পানিতে পড়ে যায়। গুলি খাওয়া অবস্থায় তলিয়ে যাচ্ছে পুষ্পা। তখন পুষ্পার ছোটবেলার একটা কথা মনে পড়ে যায়। কাহিনীটা এখানে ফ্ল্যাশব্যাকে চলে যায়। ছোটবেলায় একবার অন্য সব বাচ্চারা খেলার সময় ডোবার মধ্যে একটা বল পড়ে যায়। তখন সবাই গিয়ে পুষ্পাকে বলটা আনতে বলে। প্রথমে পুষ্পা আনতে চায় না, কারণ সে তো সাঁতার জানে না। তখন সবাই বলে, যদি তুই বলটা আনতে পারিস তাহলেই মানবো যে তোর বাবা আছে, আর না পারলে ভাববো তুই জারক সন্তান। এটাতে পুষ্পার অনেক জিদ হয় এবং ঝাঁপ লাগায় ডোবায়। পুষ্পা সাঁতার না জানায় ডুবে যাচ্ছিল। ওর অনেক কষ্ট হচ্ছিল, তারপরেও কোনো রকমের বলটা খুঁজে বের করে। কিন্তু সাঁতার না জানায় পানির নিচে তলিয়ে যেতে থাকে পুষ্পা। সিনটা কাট হয়ে পুষ্পার বাড়িতে চলে আসে। একটা বাজে স্বপ্ন দেখে চমকে ঘুম থেকে উঠে পুষ্পা। তখন শ্রীবাল্লি গিয়ে বলে, কি হয়েছে তোমার? কোনো খারাপ স্বপ্ন দেখেছো নাকি? এটা শুনে পুষ্পা বলে, আমার জীবনের সত্যগুলোই তো স্বপ্নের চেয়েতেও বেশি ভয়ঙ্কর। পরদিন দেখা যায় সিনু নামের একজন পুষ্পার জন্য লাল চন্দন কাটতে যাবে। পাশ থেকে একজন বলে, 2 দিন পরে না তোর বিয়ে, তবে কাজ কেন করতে যাচ্ছিস আজকে? জঙ্গলে গেলে তো প্রায় 2 দিন সময় লেগেই যাবে। তখন সিনু জানায়, সমস্যা নেই, কাজ শেষ করেই বিয়ের মণ্ডপে সোজা চলে যাব। আর পুষ্পা ভাইয়ের কাজ আমার বিয়ের থেকেও বেশি জরুরি। আসলে যারা পুষ্পার জন্য কাজ করে সবাই এভাবেই কাজ করত। ওর কাজ নয়, যেন নিজের কাজ মনে করেই কাজ করতো ওরা। প্রতিদিন ওরা সবাই এভাবেই বসে থাকে আর গাড়ি এসে ওদের নিয়ে যায়। সেদিন গাড়ি আসলে সবার সাথে সাথে পুলিশ ইন্সপেক্টর শেখাওতো গাড়িতে উঠে যায়। সে আসলে পুষ্পাকে হাতে নাতে ধরার জন্য এসেছিল। কেউ ওকে চিনতেই পারে না, আরও ওর নামে এটা সেটা বলতে থাকে। কিছুক্ষণের মধ্যে ওরা জঙ্গলের মধ্যে এসে পৌঁছে। শুরু হয়ে যায় লালচন্দন কাটা। একটার পর একটা গাছ কেটেই যাচ্ছিল। সবার গাছ কাটা শেষে কাঁধে করে নদী পার করে আনে। এখানে কাঠের ওজন করে টাকা দেওয়া হচ্ছিল। যার কাঠের ওজন যত বেশি সে তত বেশি টাকা উঠাচ্ছিল। যে টাকা দিচ্ছিল সে সবার নামও জিজ্ঞেস করছিল। তো একজনকে টাকা দেওয়ার পর তার নাম জিজ্ঞাসা, সে বলে শেখাওয়াত। নামটা শুনে সবাই যেন ভয়েই কেঁপে ওঠে। তারপর লাগানো চুল খুলে নিজের টাকলা বের করে বলে, এবার হাতে নাতে ধরেছি পুষ্পার কাঠ, এবারও আমার হাত থেকে পালাতে পারবে না। তারপর পুলিশ কল দেয়। পুরো পুলিশ ফোর্স এসে ঘিরে ফেলে সবাইকে। কেউই পালাতে পারে না সেখান থেকে। পরে কাঠ সহ সবাইকে ধরে আনে থানায়। এদিকে সিনুর বিয়ের মণ্ডপে সিনুই নেই। তখন কনের বাবা তো মেয়েকে এটা ওটা বলতে থাকে। আমি বলেছিলাম একে বিয়ে করা লাগবে না, এই ছেলে পুষ্পাকে ছাড়া তো কিছুই বোঝে না। আজ ওর বিয়ে আর এখন সে জেলে। তারপর আরেকজনকে ডাক দিয়ে বর্ষা আসতে বলে তার মেয়ের সাথে বিয়ে দিবে বলে। কিন্তু ওর মেয়ে জানায় সিনু সময় মতোই আসবে, পুষ্পা ভাও ওকে নিয়েই আসবে। কিন্তু সামান্য এক দিনমজুরকে পুষ্পা কেন ছাড়াতে যাবে এটা সবাই মিলে ভাবছিল। এদিকে পুষ্পা চলে আসে থানায় সিনুকে নিতে। পুলিশকে বলে, সবাইকে ধরে রাখো, শুধু সিনুকে ছেড়ে দাও, কারণ আজ ওর বিয়ে। সাথে সিনুর রিপ্লেসও দিতে চায়, কিন্তু কোনোভাবেই ওকে ছাড়তে রাজি না ইন্সপেক্টর। এটা নাকি নিয়মের বাহিরে। তখন পুষ্পা বলে, তোমাদের যে লাখ লাখ টাকা দিই আমি, এটা কোন নিয়মে নাও তোমরা? হ্যাঁ, যেহেতু পুষ্পার টাকা খাও তো নিয়মও পুষ্পারই হবে। এগুলো শুনে এক কনস্টেবল চাবি নিয়ে লক আপ খুলে সিনুকে বের করে আনে। হঠাৎই পুষ্পা খেয়াল করে ওর গায়ে মারের দাগ। তখন গিয়ে বাকি সবার শরীরও চেক করে। দেখতে পায় সবাইকে বেদম মার দিয়েছে পুলিশ। তারপরে ওদের মুখ থেকে পুষ্পার নাম বের করতে পারেনি ইন্সপেক্টর। তখন পুলিশরা বলে, শেখাত স্যারের কথাই মেরেছি, উনি কেমন যেতে জানেনি তো, না মারলে আমাদের চাকরি নিয়েই সমস্যা হয়ে যেত। কিছুক্ষণ পরে শেখাওয়াত থানায় এসে দেখতে পায় শুধু একজন কনস্টেবল ছাড়া কেউ পুলিশ স্টেশনে নেই।
আর সে এত কষ্ট করে আসামি ধরেছিল তারাও কেউই নেই লকআপে। তখন কনস্টেবল জানায় পরের কাহিনী। সবার গায়ে মারের দাগ দেখে পুষ্পা তো অনেক ক্ষেপে যায় আর সবাইকে নিয়ে যেতে চায়। তখন পুলিশরা অনেক করে বলে যদি আপনি এমনটা করেন তবে আমরা চাকরি হারাবো। এটা শুনে সবার চাকরির বয়স, ঘুষ আর পেনশন হিসাব করে একবারে সবাইকে টাকা দিয়ে দেয়। আর সেই টাকা নিয়ে রিজাইন দিয়ে সবাই চলে গেছে। প্রথমে তো ওরা দুজন মনে করেছিল যে এই কনস্টেবলটা সৎ, কিন্তু পরে কনস্টেবলটা বলে এই কাহিনীগুলো আপনাদের বলতে আর সবার রিজাইন পেপার দেওয়ার জন্য আমি ছিলাম। আমিও টাকা নিয়েছি পুষ্পা ভাইয়ের কাছ থেকে। এখন গোটা থানায় শুধু শেখাওয়াত আর তার অ্যাসিস্ট্যান্ট নাথুল আলী থাকলো। এটাতে অনেক রেগে যায় শেখাওয়াত। এত কষ্ট করে জাল বুনেছিল পুষ্পাকে ধরার, আর চিলের মতো এসে সব নষ্ট করে দিল। পরদিন পুষ্পাদের এলাকায় রাজ্যের সিএম এসেছে। তার সাথে দেখা করতে যাওয়ার জন্য সকাল সকাল রেডি হয়ে বের হয়ে পড়ে পুষ্পা। যাওয়ার আগে শ্রীবাল্লি বলে সিএম এর সাথে দেখা করতে যাচ্ছ ভালো কথা, কিন্তু প্লিজ ওনার সাথে একটা ছবি তুলে এনো, কিন্তু হলরুমে বড় করে টানিয়ে রাখবো আর সবাইকে বলবো আমার স্বামীর সিএম এর সাথে উঠা বসা। পুষ্পাও শ্রীবাল্লিকে বলে দেয় যে ঠিক আছে আনবো, এটা কেমন কি বড় ব্যাপার। কিছুক্ষণের মধ্যে চলে আসে সেই প্রোগ্রামে। ওর সাথে এমএলএ সিদ্ধাপ্পাও ছিল। আসলে সিদ্ধাপ্পা এখানে কোনো একটা মন্ত্রিত্ব চাইতে এসেছিল, সাথে শেখাওয়াতের ট্রান্সফারের ব্যাপারেও কথা বলতে চাইছে। কিন্তু পুষ্পা সাফ জানিয়ে দেয় যে শেখাওয়াত এখানেই থাকবে। ওকে ট্রান্সফার করালে লোকে বলবে পুষ্পা তো ভয় পেয়ে এমনটা করিয়েছে, তো এটার কোনো দরকার নেই। তারপর এসে পৌঁছে সিএম এর সামনে। পুষ্পার সাথে পরিচয় করিয়ে দেয় সিএম এর। তখন পুষ্পা একটা ছবি উঠাতে চায় সিএম এর সাথে। তার বউ অনেক শখ করে বলে দিয়েছে, কিন্তু এটাতে কোনোভাবেই রাজি হয় না সিএম। জুতা যত দামি হোক না কেন, জুতার জায়গা পায়ের তলায়। জুতা হাতে লাগিয়ে ঘোরা যায় না, তেমনি পুষ্পা সিন্ডিকেট চালায়। তো আমি সিএম হয়ে ওর সাথে কোনোভাবেই ছবি উঠাতে পারি না। যদি এই ছবি পাবলিক হয় তবে আমার অনেক সমস্যায় পড়তে হবে। আর পুষ্পা, তুমি বইয়ের কথা এটা করতে এসেছো? বইয়ের কথা শুনলে কখনো বড় হতে পারবে না, তো বইয়ের আঁচল ছেড়ে বের হও। এগুলো শুনে কিচ্ছু না বলেই বাহিরে চলে আসে পুষ্পা। কিছুক্ষণের মধ্যেই কথা শেষ করে সিদ্ধাপ্পাও এসে পৌঁছে। সিএম এর কথায় তো তুমি কিছু মনে করনি পুষ্পা? বড় বড় লোকেরা কত কিছুই তো বলে, ওনাদের কথায় কান দিতে নেই। তখন পুষ্পা জানায় আমাকে জুতার সাথে তুলনা করেছে, তাতে সমস্যা নেই, তবে সিএম এর এত বড় সাহস যে আমার বউ নিয়ে কথা বলেছে, এর মাসুল তোকে গুনতেই হবে। তো আমি ডিসিশন নিয়ে ফেলেছি, তোমাকে সিএম বানাবো সিদ্ধাপ্পা। এটা শুনে একদম থ লেগে যায় সবাই। তখন সিদ্ধাপ্পা বলে সিএম হতে কমপক্ষে 100 কোটি টাকা লাগবে। বলা মাত্রই তো কেউ সিএম হয়ে যায় না, এত টাকা কই পাবো আমি? এটা শুনে পুষ্পা জানায় 500 কোটি টাকা দিব তোমাকে, কিন্তু পরবর্তী সিএম হতেই হবে তোমাকে। তারপর তোমার সাথে ছবি তুলে আমার বউকে বার্থডে গিফট করব আমি। প্রথমে না করতে থাকলেও পরে রাজি হয়ে যায় সিদ্ধাপ্পা আর হাই কমান্ডের সাথে কথা বলতে চায়। পরদিনই সিদ্ধাপ্পা প্রতাপ রেড্ডির সাথে দেখা করতে আসে। ইনি পার্টির হাই কমান্ডের একজন। কিন্তু প্রতাপ রেড্ডি সিদ্ধাপ্পার কথা শুনে বলে সিএম এর গদি তোমার নাগালের বাইরে সিদ্ধাপ্পা, আর আমি যতদূর জানি তোমার এত সাহস হবে না যে সিএম এর গদি চাবে তুমি, তো তোমার পিছে কে আছে? তখনই প্রতাপের ফোনে ওর ভাই সুব্বা রেড্ডির কল আসে। সে জানায় একজন 5 কোটি টাকা নিয়ে এসেছে, আপনার সাথে কথা বলতে চায়, আপনার সাথে নাকি কি ডিল করবে। আসলে পুষ্পা এসেছিল সুব্বার কাছে। তখন ফোন ধরেই পুষ্পা বলে এই 5 কোটি আপনার সাথে কথা বলানোর ফি, আর আপনার জন্য একটা সোফায় করে 25 কোটি দিয়ে দিলাম। তখনই কয়েকজন এসে টাকা ভর্তি একটা সোফা দিয়ে যায়। এটা দেখে প্রতাপ বলে তোমার কোন টেন্ডার চাই, কপার নাকি কয়লার? যেটা বলবে সেটাই পাবে। কিন্তু পুষ্পা জানায় আমার পুরো রাজ্যই চাই। সিদ্ধাপ্পাকে সিএম বানিয়ে দেন, এটা পুষ্পার রিকোয়েস্ট। আর আপনি যদি না বানান তবে এমন সোফা আমার কাছে আরও অনেক আছে, যতদূর কথা বলার দরকার আমি বলবো, কিন্তু সিএম হবে সিদ্ধাপ্পাই। এটা শুনে প্রতাপ আর না বলতে পারে না। তখন সিদ্ধাপ্পাকে সিএম বানাবে বলে জানিয়ে দেয়। টাকা ম্যানেজ করার জন্য পুষ্পা পরদিনই দুবাই চলে আসে। এখানে অমিত নামের এক শেখের সাথে দেখা করবে। অমিত হেলিকপ্টার নিয়ে এসেই দেখে যে ওরা লরিতে করে এসেছে। এটা দেখে পুষ্পাদের একদম তুচ্ছ ভাবে অমিত, আর বলে এই ট্রাকে তো আমার কুত্তাও যাবে না। পরে বসে পড়ে মিটিংয়ে। পুষ্পা অমিতের সাথে লালচন্দনের ডিরেক্ট ডিল করতে চায়, কিন্তু অমিত জানায় আমার মাল লাগলে যে কোনো ডিলারকে ফোন দিলেই পেয়ে যাব, তবে তোমার কি প্রয়োজন? কিন্তু পুষ্পা জানায় আমার অনুমতি ছাড়া তুমি একটা মালও পাবে না। পুষ্পাকে ভুল প্রমাণিত করার জন্য ফোন দেয় মুরগানকে। 10 টন মাল চায়। কথা শেষ হতে না হতেই পুষ্পার ফোনে মুরগানের কল। 10 টন লালচন্দন লাগবে পুষ্পা ভাও, ওর সাথে পরে কথা বলবে বলে ফোন রেখে দেয় পুষ্পা। পরে অমিত কল দেয় পাটেলকে। তারপরই আবারও পাটেলে পুষ্পার থেকেই মাল চায়। এভাবে আরও কয়েকজনকে কল দিলেও একই ঘটনা ঘটে। এগুলা দেখে অমিতের আর বুঝতে বাকি থাকে না যে পুষ্পাই আসল খিলাড়ি। তারপর 2000 টন লালচন্দন দিবে বলে জানায় পুষ্পা, কিন্তু দাম টন প্রতি 2.5 কোটি। এত দাম দেখে প্রথমে অমিত না বললেও পরে রাজি হয়ে যায়।
এই 2000 টনের জন্য 5000 কোটি টাকা দিবে বলে জানায়, কিন্তু পুষ্পা 4900 কোটি নিবে আর বাকি 100 কোটির বদলে অমিতের হেলিকপ্টারটাই নিয়ে যায়। তখন যেই গাড়িতে অমিতের কুত্তাও যাবে না বলেছিল সেই গাড়িতে সবাইকেই যেতে হয়। এটাই পুষ্পার পাওয়ার। সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু এখন সমস্যা হলো এত দিনমজুর কই পাবে। বেশি মালের জন্য দিনমজুরও বেশিই লাগবে। তো 2000 থেকে ওদের মজুরি 10,000 করে দিতে বলে পুষ্পা। এটাতে দিনমজুরের কোনো কমতিই থাকে না। এখন এতগুলা মাল ট্রান্সফারের জন্য তো অনেক গাড়িও লাগবে। এটার জন্য 10 লাখ করে কয়েকশো গাড়িও কিনে ফেলে পুষ্পা। তারপর সিন্ডিকেটের সব মেম্বারদের কল দিয়ে জানায় অনেক মাল লাগবে। কারো থেকে 200 টন তো কারো থেকে 150 তো কারো থেকে 100 টন মাল চায় পুষ্পা। যার এলাকার পাওয়ার যেরম তার থেকে তেমনই চায় পুষ্পা। সবাই জানায় যে সময় মতো মাল পৌঁছে যাবে। তারপর সবাইকে নিয়ে বাড়িতে মিটিং করে পুষ্পা। ঠিক তখনই বউ এসে মাংসের ঝোল টেস্ট করতে বলে ওকে। ঝোল দেখে পুষ্পা বলে লবণ একটু বেশি হয়েছে। এটাতে অনেক রেগে গিয়ে সব মাংসই ফেলে দেয় শ্রীবাল্লি। তারপর পুষ্পা ওর হাতে পায়ে ধরে অনেক করে বুঝায়। এদিকে মঙ্গল সিনুর বউ আসে শেখাওতের কাছে। পুষ্পা যে এবার বড় প্ল্যান করছে সেটা জানায়। সব লাল চন্দনই পুষ্পাই কিনতেছে, কিন্তু কোথায় নিয়ে যাচ্ছে কেউ জানে না। দুবাই গিয়ে নাকি কারোর সাথে ডাইরেক্ট ডিল করেছে পুষ্পা। তারপর বিচ্চা রেড্ডি সম্পর্কেও জানায়। আগে মঙ্গল সিনুর বাড়িতে কাজ করতো বিচ্চা রেড্ডি, আর এখন সিন্ডিকেটের মেম্বার। তো ওকে ধরে ভয় দেখালেই সব বলে দিবে সে, আর তাকে কোথায় পাওয়া যাবে সেটাও বলে দেয়। পরে রাত্রেবেলা শেখাওত এক ব্রিজে এসে অপেক্ষা করছিল রেড্ডির। কিছুক্ষণের মধ্যেই অনেকগুলো কাঠ ভর্তি ট্রাক ধরে ফেলে শেখাওয়াত। তারপরে চলে আসে রেড্ডি। ট্রাকগুলো জ্বালিয়ে দেয় শেখাওয়াত, আর রেড্ডিকেও ব্রিজ থেকে ফেলে দিয়ে মেরে ফেলে। ঠিক তখনই সেখানে আসে মঙ্গল সিনহ তার বউ। এটা তুমি কি করেছো? ও আমাদের খাস লোক ছিল, আর ওকে শুধু ভয় দেখাতে বলেছিলাম, মারতে না। তখন শেখাওয়াত জানায় ওকে ভয় দেখালে শুধু ওই ভয় পেত, আর এখন ওকে মারায় পুরো সিন্ডিকেট ভয় পাবে। পরদিন বিচার শেষ কার্য সম্পন্ন হয়। সেখানে সিদ্ধাপ্পাও আসে। তখন সিন্ডিকেটের বেশিরভাগ মেম্বারই বলে পুষ্পার শেখাওতের পার্সোনাল ঝামেলায় সমস্যা হচ্ছে, আমাদের মারা যাচ্ছি আমরা। তো হয় পুষ্পার শেখাওতের মিল করিয়ে দিন, না হলে মঙ্গল সিনুকে আবার সিন্ডিকেটের দায়িত্ব দিয়ে দিন। এজন্য সিদ্ধাপ্পা এসে পৌঁছে থানায়। তারপর শেখাওতকে বলে তোমরা কেন এত ঝামেলা করছো? এই ব্যবসায় পুষ্পাকেও যেমন দরকার তেমনি তোমাকেও। নিজেদের মধ্যেকার ঝামেলা মিটিয়ে নাও তোমরা। তখন শেখাওয়াত জানা যদি পুষ্পা আমাকে সরি বলে তাহলে সব ঠিক হয়ে যাবে, না হলে যেমনে চলছে তেমনেই চলতে থাকবে। কাউকে শান্তিতে থাকতে দিব না আমি। তখন একটা ডেট ফিক্স করে বড় পার্টির আয়োজন করা হয়। সিদ্ধাপ্পা সহ সবাই অনেক করে বুঝায় পুষ্পাকে শেখাওতকে সরি বলার জন্য, কিন্তু কোনোভাবেই রাজি হয় না পুষ্পা। পরে শ্রীবাল্লি যখন বলে তখন সরি বলতে রাজি হয় আর এসে পৌঁছে পার্টিতে। হাজার হাজার মানুষ পুষ্পার মাপ চাওয়া দেখে মজা নিতে এসেছিল। অনেকক্ষণ কোনো কথা না বলেই বসেছিল পুষ্পা। তারপর শেখাওতকে সরি বলেই দেয়। ওর এই কথাটা রেকর্ড করে নেয় শেখাওয়াত, আর বারবার সেটাই শুনতে থাকে। পার্টি থেকে বাড়ি ফেরার সময় কিছুই ভালো লাগছিল না পুষ্পার। এতদিনেও কারো কাছেই নত হয়নি সে, আর আজ একটা ঘুষখোর পুলিশের কাছে নত হলো। নিজের চেহারার দিকে যেন নিজেই তাকাতে পারছিল না পুষ্পা। তখন হঠাৎই গাড়ি ঘুরিয়ে নিয়ে আবার পার্টির দিকে রওনা হয়। এতক্ষণে শেখাওয়াত থানায় ফিরে যাওয়ার জন্য গাড়িতে গিয়ে ওঠে। সাথে সাথেই পুষ্পা এসে গাড়িতে লাগিয়ে দেয়। এটাতে শেখাওয়াত গিয়ে পড়ে সুইমিং পুলে, আর সেই সুইমিং পুলের মধ্যেই পুষ্পা গিয়ে মূত্র বিসর্জন করে দেয়। শেখাওয়াত তো কিছুই বুঝে উঠতে পারছিল না যে হলোটা কি। একটু আগে যে পুষ্পা এসে সরি বলে গেল, সে এখন এসে এমনটা কেন করছে ওর সাথে। তখন পুষ্পা বলে তুই সৎ হলে তোর কাছে নত হতে আমার কোনো সমস্যাই ছিল না, কিন্তু তোর মতো একজন ঘুষখোর অফিসারের সামনে আমি কখনোই নত হব না। আর 5 দিন পরে ভোরবেলায় 2000 টন লাল চন্দন বর্ডার পার করব, পারলে ঠেকা তুই। যদি 1 পিস লাল চন্দনও তুই ধরতে পারিস তবে আমি সিন্ডিকেট ছেড়ে দেব, আর সারা জীবন কামলা দিয়ে খাবো। এগুলো শুনে অনেক রেগে পুষ্পার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয় শেখাওয়াত। তারপর পুষ্পার বলা দিন চলেই আসে। রাজ্য থেকে বের হওয়া প্রত্যেকটা বর্ডারে চেকপোস্ট স্থাপন করেছে। গোটা এলাকা পুলিশ দিয়ে ভরে ফেলেছে শেখাওয়াত, আর পুষ্পার জন্য অপেক্ষা করছিল, কিন্তু কোথাও কোনো খোঁজ পায় না শেখাওয়াত। পরে হঠাৎই খেয়াল করে নদীতে পানি নেই। তখন ওর আর বুঝতে বাকি থাকে না যে পুষ্পা ট্রাকগুলো নদীর ভেতর দিয়েই আসবে। এটাতে সব পুলিশকে নদীর দিকে যেতে বলে। দেখা যায় কয়েকশো ট্রাক নদীর ভেতর দিয়ে অগ্রসর হচ্ছিল বর্ডারের দিকে, আর তাদেরকে গাইড করছিল পুষ্পা নিজেই। সবকিছু ঠিকঠাকই চলছিল। হঠাৎই ওরা খেয়াল করে পুলিশ এসে পড়েছে। এটা জানায় পুষ্পাকে। সবকিছুর জন্যই পুষ্পা আগে থেকেই প্ল্যান করে রেখেছিল। তো প্ল্যান অনুযায়ী কোনো কোনো জায়গায় ট্রাক দিয়ে পুলিশের রাস্তা আটকায়, তো কোনো জায়গায় হাতি দিয়ে। এভাবেই প্রায় সব পুলিশকেই আটকিয়ে ফেলে পুষ্পা। আর শেখাওয়াতের গাড়ি আটকে যাওয়া সে দৌড়েই যেতে থাকে। হঠাৎই অনেকগুলো গরুর গাড়ি দেখতে পায়। পরে সেগুলোকে দিয়ে আটকায় রাস্তা। ঠিক তখনই ওখানে লাল চন্দন ভর্তি ট্রাকগুলো চলে আসে।
সামনে শেখাওয়াত আছে এটা জানার পর পুষ্পা সবাইকে গাড়ি ছেড়ে পালাতে বলে। এই হাজার হাজার কোটি টাকার মাল রেখেই পালায় ওরা। আর লাল চন্দন শুদ্ধ সব ট্রাক আটকে ফেলে শেখাওয়াত। পরদিন অনেক নিউজ চ্যানেল আসে থানায়। তারপর শেখাওয়াত কিভাবে এত বড় পাচার আটকালো সেই কাহিনীটাই বলতে থাকে। এদিকে মঙ্গল সিনু হঠাৎই খেয়াল করে এগুলো লাল চন্দন না, এগুলো সেন্ট্রা। শেখাওয়াতকে ডেকে এনে দেখালে ওর তো হুশি ওড়ে যায়। লাল চন্দনের ভেতরেও লাল, আর সেন্ট্রার শুধু উপরে লাল আর ভেতরে সাদা। কিন্তু তাহলেই 2000 টন লাল চন্দন গেল কই? ঠিক তখনই বাহিরে অনেক গরুর আওয়াজ শুনতে পায় শেখাওয়াত। বাহিরে যেতেই দেখতে পায় পুষ্পাকে। তখন সে বুঝে যায় কিভাবে পার করেছে লাল চন্দন। ওই সকল গরুর গাড়ি বানাতে ব্যবহার করেছিল লাল চন্দন, আর রং করে গরুর মাধ্যমে বর্ডার পার করেছে। তখন পুষ্পা শেখাওয়াতের উপর অনেক হাসাহাসি করতে থাকে। তুই আমাকে কখনোই ধরতে পারবি না, পুষ্পাকে কেউ আটকাতে পারে না। তোর মতো আরো হাজার শেখাওয়াত আসলেও এক পুষ্পাকেই ধরতে পারবি না তোরা। এগুলোতে আরো অনেক রেগে যায় শেখাওয়াত। তারপর মঙ্গল সিনুকে সাথে নিয়ে আসে সিএম এর সাথে দেখা করতে। পুষ্পা যে সিদ্ধাপ্পাকে পরবর্তী সিএম বানাতে চাচ্ছে সেটা সম্পর্কে জানায়। যদি এই 2000 টন লাল চন্দন পার করতে পারে তবে পরবর্তী সিএম সিদ্ধাপ্পাই। তো যে কোনো মূল্যেই পুষ্পাকে আটকাতেই হবে। এটার জন্য পুলিশ ফোর্স নিয়ে অন্য রাজ্যে ঢোকার পারমিশন আনিয়ে দেয় শেখাওয়াতকে। পরদিনই পুরো পুলিশ ফোর্স নিয়ে শেখাওয়াত চলে আসে পোর্টে। শুরু করে দেয় খোঁজাখুঁজি। সব বোটগুলো খুঁজেও এক টুকরো লাল চন্দনও পায় না কেউই। কিন্তু শেখাওয়াতের সোর্স অনুযায়ী এখানেই আনা হয়েছিল। এখান থেকেই শ্রীলঙ্কা পার করবে লাল চন্দন। তো কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না শেখাওয়াত। সাথে সাথেই নদীতে ডুব লাগায় সে। পানির নিচে গিয়ে শেখাওয়াত দেখতে পায় প্রতিটা ট্রলারের সাথে বাঁধা সেই গরুর গাড়িগুলো। সাথে সাথে ট্রলারগুলো চালু করে যেতে থাকে শ্রীলঙ্কার উদ্দেশ্যে। তড়িঘড়ি করে শেখাওয়াত পানি থেকে উঠে একটা স্পিড বোট নিয়ে তাড়া করতে থাকে ওদেরকে। কিছুক্ষণের মধ্যেই শ্রীলঙ্কার সীমানার মধ্যে চলে যায় ট্রলারগুলো। শেখাওয়াত ওদের পিছা করে যেতে চাইলে নাথুলাল বলে, যেতে পারবেন না স্যার, আমাদের পারমিশন নেই। ওগুলা মাছ ধরার ট্রলার হওয়ায় তাদের পারমিশন আছে। তারপরে ওর কথা না শুনে শেখাওয়াত যেতে থাকে। ঠিক তখনই শ্রীলঙ্কার নেভি এসে সাবধান করে ওদের। ট্রলারগুলোকে আর ফলো করা হয় না শেখাওয়াতের। পরে বাইনোকুলার দিয়ে দেখতে পায় লাল চন্দন পাড়ে চলে গেছে। আর সেখানে আগে থেকেই হেলিকপ্টার নিয়ে এসেছিল পুষ্পা। সুন্দরভাবেই লাল চন্দনকে শ্রীলঙ্কা নিয়ে গেল পুষ্পা। আর শেখাওয়াত কিছুই করতে পারল না ওর। কিছুদিন পরে পরিবার সহ এক পূজায় আসে পুষ্পা। পূজা চলাকালীন শ্রীবাল্লির মাথা ঘুরে যায়। পরে বয়োজ্যেষ্ঠরা দেখে জানায় যে শ্রীবাল্লি মা হতে চলেছে আর পুষ্পা বাবা। এই কথা শুনে তো পুষ্পার খুব খুশি হওয়ার কথা ছিল, কিন্তু সে একদমই খুশি হয়নি। আর কালীর মতো সাজগুজ করে নাচতে শুরু করে দেয়। শ্রীবাল্লি এসব দেখে বলে, স্বামী তোমার কি হয়েছে? কেন তুমি এমনভাবে নাচছো? কেন তোমার এই বেশভূষা? তখন পুষ্পা জানায়, কালিমার মতো সেজে তার থেকে আমি একটা মেয়ে চাইছি। কারণ যদি ছেলে হয় তবে তো আমি বংশের নামও দিতে পারবো না, আমি এমনই বাবা। অন্তত মেয়ে হলে বিয়ের পরে স্বামীর বংশের নাম তো পাবে। এইটা শুনে শ্রীবাল্লি সান্ত্বনা দেয় পুষ্পাকে। এদিকে পুষ্পার সৎ ভাইয়ের মেয়ে ঘুরছিল মেলার ভেতর। হঠাৎই কয়েকটা ছেলে আসে। ওরা সবাই মেয়ের মতো করে সেজেছিল আর বাকি সব মেয়েদেরকে জ্বালাচ্ছিল। তখন পুষ্পার ভাতিজি ওদেরকে থামানোর চেষ্টা করলে ওর সাথেই খারাপ ব্যবহার শুরু করে দেয়। এখানে ওখানে টাচ করতে থাকে। এটাতে অনেক ভয় পেয়ে যায় মেয়েটা। তারপর একজন যখন ওর আঁচল খুলে উদাম করতে থাকে ঠিক তখনই এন্ট্রি নেয় পুষ্পা আর সবাইকে কাপড় কাচার মতো কাচতে থাকে। ওদেরকে এভাবে মারছিল যেন ওরা কিছুই না পুষ্পার কাছে। অনেক মেরে সবাইকে ধরাশায়ী করে ফেলে পুষ্পা একাই। ঠিক তখনই ও সৎ ভাই চলে আসে আর বলতে থাকে, যত নাটকই করিস না কেন আমাদের বংশের নাম তুই কোনোদিনও পাবি না। তুই জারক সন্তান ছিলি, আছিস এবং থাকবি। আমার মেয়েকে বাঁচিয়ে তুই আমাদের বংশে আসার স্বপ্ন দেখছিলি। তোর স্বপ্ন সারা জীবন স্বপ্নই থেকে যাবে, কোনোদিনও পূর্ণ হবে না। ওর এসব কথা শুনে অনেক রেগে গিয়ে শ্রীবাল্লি বলা শুরু করে, আপনার বংশ নিয়ে আপনি থাকেন, আমাদের দরকার নেই ওই নামের। আর আপনার মেয়ে না হয় যদি অন্য কোনো মেয়ের সাথে এমনটা হতো তাহলেও পুষ্পা ঠিক একই কাজই করতো। আর পুষ্পার পরিচয়ের জন্য ওর বংশের কোনো প্রয়োজন নেই। পুষ্পা নিজেই একটা ব্র্যান্ড। পরে ওই ছেলেগুলোর মাথা অর্ধেক নাড্ডু করে জুতার মালা পরিয়ে গাধার পিঠে চড়িয়ে বের করে দেয় মন্দির থেকে। এদিকে দুবাইয়ের লালচন্দনের ডিল হওয়াতে টাকা হাতে এসে যায় পুষ্পার। সেই টাকা দিয়ে রাজ্যের সব এমএলএকে কিনে নেয় আর সিদ্ধাপ্পাকে বানিয়ে ফেলে সিএম। শপথ শেষ করে সিদ্ধাপ্পা পুষ্পার বাড়িতে এসে পৌঁছে। পুষ্পার জন্যই সে আজ এই পজিশনে। আর তাকে সে কথাও দিয়েছিল যে সিএম হলে প্রথমে পুষ্পার বাড়িতেই আসবে সে। আসলে শ্রীবাল্লির জন্মদিন, তো জন্মদিনের উপহার হিসেবেই সিএমকে বাড়িতে এনেছে পুষ্পা। সিদ্ধাপ্পা শ্রীবাল্লিকে অনেক করে ধন্যবাদ দেয়। তুমি সেদিন সিএম এর সাথে পুষ্পার ছবি উঠাতে বলেছিলে, সিএম তার সাথে ছবি তো উঠায়নি, সাথে অনেক অপমানও করে। সেজন্যই আজকে আমি সিএম। তো তোমার চাওয়াতেই আমি সিএম হয়েছি। আর এখন থেকে তোমার যাই কিছু প্রয়োজন হবে সেটা আমাকে বলবা তুমি, না হলে আমি আবার কবে বদলে যাব কে জানে।
এদিকে পুষ্পাকে ধরতে না পারায় পাগল প্রায় হয়ে যায় শেখাওয়াত। সে তো লাল চন্দনও ধরতে পারেনি, কিন্তু গোটা দেশ জানে সে লাল চন্দন নাটক করেছে। এখন যদি সবাই জানে এগুলা সেন্ট, তবে ঝামেলা হয়ে যাবে অনেক। তো যদি এইসব সেন্টাগুলো পুরো কয়লা হয়ে যায় তবে কেউ ধরতেও পারবে না। তো নাথ্যলালকে বলে সব, আর দুজনই ঘরের মধ্যে থেকে আগুন দিতে চায়, না হলে তো মানুষ বিশ্বাস করবে না। কিন্তু নাথ্যলাল মরতে চায় না, তো আগুন দিলে অনেক কষ্টে সে বের হয়ে আসে, আর শেখাওয়াত ঘরের ভেতরেই থেকে যায়। পুরো ঘর পুরো ছাই হয়ে যায়। কয়েকদিন পরে পুষ্পাদের বাড়িতে আসে ওর সৎ ভাবি। তখন পুষ্পা জানতে পারে ওর ভাতিজি কাভেরীকে কেউ একটা কিডন্যাপ করে নিয়ে গেছে, আর ওর বাবাকে কল দিয়ে 2 কোটি টাকা মুক্তিপণ চেয়েছে। কি করবে ওরা কিছুই বুঝতে পারছিল না, এজন্যই পুষ্পার কাছে এসেছে। আসলে কাভেরীকে ধরে নিয়ে গেছিল সেদিন মন্দিরে অর্ধেক মাথা নাড্ডু করায় ছেলেগুলো। এগুলো শুনে পুষ্পা একটা শর্টগান নিয়ে বের হয়ে পড়ে কাভেরীকে খোঁজার উদ্দেশ্যে। সোজা এসে পৌঁছে এক টিভি চ্যানেলে, শুরু করে লাইভ টেলিকাস্ট। আমি পুষ্পারাজ, আমার ভাতিজিকে ধরে নিয়ে গেছিস, তোর এত বড় সাহস, তোকে 1 ঘন্টা সময় দিলাম, যেখান থেকে ধরে নিয়ে গেছিলি ঠিক সেখানেই রেখে যাবি। আর যদি ওর গায়ে একটা আঁচড়ও আসে তবে পাঠা বলি দেওয়ার মতো তোদেরকে বলি দিয়ে দেব। তারপর সেখান থেকে এসে গোটা এলাকার সব মানুষকে জড়ো করে খুঁজতে লাগিয়ে দেয়। পুরো রাজ্যেই লকডাউনও দিয়ে দেয়। এখানে না কেউ ঢুকতে পারবে না কেউ বেরোতে। আর এই গোটা রাজ্যে এখন সরকারি নিয়ম চলবে না। যতক্ষণ না আমার ভাতিজিকে পাচ্ছি ততক্ষণ এখানে পুষ্পার নিয়ম চলবে। এদিকে সিদ্ধাপ্পার কাছে আসে প্রতাপ রেড্ডি। তারপর জানা যে পুষ্পার ভাতিজিকে যে ধরে নিয়ে গেছে সে আমার ভাতিজা সুব্বা রেড্ডির ছেলেও। আমরা দুজনে মিলে যা কামাই জামাই করি সেগুলা ওই নষ্ট করে। কিছুদিন আগে রেপ কেস থেকে ওকে বের করেছি, তো পুষ্পা যেন ওর কিছুই না করে। তখন সিদ্ধাপ্পা কল দেয় পুষ্পাকে আর সবকিছু খুলে বলে। ওই ছেলেটাকে যেন কিছুই না করে এটা বারবার বলতে থাকে, কিন্তু কে শোনে কার কথা। পুষ্পা জানিয়ে দেয় যে প্রতাপ রেড্ডির ভাতিজা না কার কে সেটা আমি দেখব না, যদি কাভেরীর কিছু হয় তবে কচুকাটা করে ফেলবো সবাইকেই। কিছুক্ষণের মধ্যেই কল আসে ওই ছেলেটার, আর পুষ্পাকে একটা ঠিকানা দিয়ে 10 কোটি টাকা নিয়ে একা একা আসতে বলে। সাথে সাথেই শর্টগানটা নিয়ে হেলিকপ্টারে করে রওনা দেয় পুষ্পা। কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছে সেখানে। হেলিকপ্টার থেকে টাকার বৃষ্টি ঝরায়। তারপর সেই স্টাইলে এন্ট্রি নেয় পুষ্পা। সে কিছু করতে যাবে তার আগেই কাভেরীকে মারার থ্রেট দিয়ে পুষ্পাকে বেঁধে ফেলে। ওর হাত পা সবকিছু বেঁধে ফেলেছিল আর মারতে শুরু করে দেয়। এত মারে যে পুষ্পা প্রায় অজ্ঞানী হয়ে যাচ্ছিল। তারপর কাভেরীর সাথে মিসবিহেভ করা শুরু করে দেয় ওরা। এতে পুষ্পা অনেক ক্ষেপে যায় আর হাত পা বাঁধা অবস্থাতেই মারা শুরু করে দেয়। কামড়েই ওদের ধরাশায়ী করতে থাকে পুষ্পা। পরে হাত পায়ের বাঁধন খুলে ফেলে পুষ্পা আর তাণ্ডব লীলা শুরু করে দেয়। সবাইকে কচুকাটা করতে থাকে। তারপর ধরে গিয়ে প্রতাপের ভাতিজাকে। ঠিক তখনই পুষ্পার সাথে কাজ করা কয়েকজন এসে ধরে ওকে আর মারতে বারণ করে, আর কল দিয়ে সিদ্ধাপ্পাকেও এনশিওর করে যে ছেলে ঠিক আছে। ঠিক তখনই একটা ত্রিশূল নিয়ে গিয়ে ওর বুকের মধ্যে ঢুকিয়ে দেয় পুষ্পা। এপার দিয়ে ঢুকিয়ে ওপার দিয়ে বের করে ফেলে। আর এই দৃশ্যটা এসে সুব্বা রেড্ডি দেখে ফেলে। তারপর সে গিয়ে কাভেরীকে ধরে নেয়। তুই আমার ছেলেকে মেরেছিস, তো তোর ভাতিজাকে আমি রক্ষিতা করে রাখবো সারা জীবন। এটা শোনার সাথে সাথেই ওকেও মেরে দেয় পুষ্পা। ওর পরিবারের দিকে কেউ হাত দিতে চাইলে তাদের সবার পরিণতি একই রকমই হবে। পরদিন ভাই আর ভাতিজা শেষ কার্য সম্পন্ন করে প্রতাপ রেড্ডি। পুষ্পার ওপরে ওর অনেক রাগ, আর এর বদলা সে নিবেই। এদিকে পুষ্পার বাড়িতে এসে পৌঁছে ওর সৎ ভাই। পুষ্পাকে কাভেরীর বিয়ের প্রথম নিমন্ত্রণ দিতে এসেছিল, কিন্তু পুষ্পার সামনে আসে না। পরে কার্ডটা দিয়েই ওর ভাই চলে যায়। শ্রীবাল্লি এসে পুষ্পাকে দেখায় যে ওদের নামের সাথে বংশের নামও লিখেছে। এটাতে অনেক ইমোশনাল হয়ে কান্না শুরু করে দেয় পুষ্পা। পরদিনই কাভেরীর বিয়েতে গোটা পরিবার নিয়ে এসে পৌঁছে পুষ্পা। ভাই তো ওকে দেখেই গিয়ে জড়িয়ে ধরে। পরে খুব সুন্দরভাবেই বিয়ে হতে থাকে। এদিকে প্রতাপের সাথে দেখা করতে আসে মঙ্গল সিনু আর তার বউ। ওরা পুষ্পাকে মারার প্ল্যান করতে থাকে। সাথে সাথে ওরা কার জন্য যেন অপেক্ষা করছিল। এদিকে দূরে এক পাহাড় থেকে একটা সুইচ টিপে বোম ফাটায় কাভেরীর বিয়েতে এক লোক। বোমটা পুষ্পার কাছেই ফাটে, আর এর মাধ্যমে শেষও হয়ে যায় সিনেমাটি। পাহাড়ে দাঁড়িয়ে থেকে বোম ফাটানো সেই লোকটাই বাকি। আর পুষ্পার সাথে তার কিসের দুশ্মনী? পুষ্পাকে ব্লাস্ট থেকে বাঁচতে পেরেছিল। আর সিনেমা শুরুতেই আমাদেরকে জাপানের কাহিনী দেখানো হয়েছিল, তো সেটাও শেষ করা হয়নি এখানে। এসব সকল কিছু জানতে হলে আমাদেরকে পুষ্পা 3 এর জন্য অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে এই পুষ্পা 2 এর এক্সপ্লেনেশনটি জানাতে কমেন্ট করুন। আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।